একটা চুক্তি, যে চুক্তিতে আমেরিকা নেই, চীন নেই, ভারত নেই, রাশিয়া নেই, ব্রিটেন নেই, জার্মানি নেই, ব্রাজিল নেই, পৃথিবীর কোনো শক্তিধর দেশ এই চুক্তিটা সই করেনি। কিন্তু সেই চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। সে আলোচনা হচ্ছে কারণ এই চুক্তিটা এমন অঙ্ক কষে করা হয়েছে যাতে প্রত্যেকটা দেশকে কোনো না কোনোভাবে এই চুক্তি প্রভাবিত করতে পারে। সেই চুক্তি নিয়ে তাই আমাদেরও আলোচনা করতে হচ্ছে। আমাদের আজকের আলোচনা মক্কা চুক্তি নিয়ে। সোশ্যাল মিডিয়া এবং নেট দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এই উপমহাদেশে বিশেষ করে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে চুক্তিকে নিয়ে, সেটা মক্কা চুক্তি। যে চুক্তিতে পৃথিবীর বড় দেশগুলো কিছুই নেই, কেউই নেই, তবু সেই চুক্তিটা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় আলোচ্য বিষয়। কেন? কারণ এই চুক্তিটা একটা অঙ্ক কষে করা হয়েছে। অঙ্কটা কি সেটা পরে, আগে বলছি চুক্তিটা কবে হয়েছে। সৌদি আরবের মক্কায়, ঐতিহাসিক মক্কা শহরে এই চুক্তিটা হয়েছে 7 আগস্ট। মক্কাকে বেছে নেওয়ার কারণ কি? সৌদি আরবের অনেকগুলো বড় বড় শহর আছে যেখানে চুক্তি হতে পারে। মক্কাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে মক্কা মুসলিমদের পুণ্যভূমি। সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের মক্কায় বার্ষিক হজ করতে যায়। তার মানে মক্কা শহর মানে, এবং মক্কা আর মদিনা এমন দুটি শহর যেখানে অমুসলিমদের প্রবেশাধিকার নেই। তাহলে মক্কায় চুক্তি করার মানে সেই চুক্তিটার ওপর একটা ইসলামিক পরিচয় দিয়ে দেওয়া। এটা একটা কারণ, সেটা স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু মক্কা চুক্তি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ এটাই। এই জায়গায় যারা চুক্তি করতে গেছেন তারা ইসলামিক দেশের সদস্য। কে কে গেছে এখানেও একটা হিসেব আছে। এই চুক্তিটা হয়েছে তুরস্কের মধ্যে, তুরস্ক একটা সিগনেচারি। তুরস্ক এই চুক্তিটার অন্যতম স্বাক্ষরকারী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান চুক্তি সই করছেন দেখা গেছে। তুরস্ক হচ্ছে ইউরোপের দেশ, ইউরোপ মহাদেশের এখানে অস্তিত্ব হলো, ইউরোপের দেশ। তারপর হচ্ছে সৌদি আরব, যে মক্কা কাস্টোডিয়ান, মক্কা শহরের মক্কার পুণ্যভূমির কাস্টোডিয়ান সৌদি আরব। সৌদি আরব হচ্ছে আরবের দেশ। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান এই চুক্তির স্বাক্ষরকারী, সেটা আরবের দেশ। এই চুক্তির তৃতীয় স্বাক্ষরকারী হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের শেহবাজ শরীফ চুক্তি সই করছেন মক্কা শহরে 7ই আগস্ট বসে, আমরা দেখতে পাচ্ছি। এবার যেহেতু পাকিস্তান চুক্তি সই করছে, তাহলে একটা সন্দেহ দানা বাঁধতেই পারে যে এটা ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয় তো। সেইটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর একবারে শেষ লগ্নে। কিন্তু শুধু ভারত নয়, এই চুক্তির পিছনে অনেক ধরনের অঙ্ক লুকিয়ে আছে। অঙ্কগুলো কি? প্রথমত, চুক্তিটা করা হয়েছে ন্যাটো চুক্তি অনুসারে। ন্যাটো চুক্তি কি? ন্যাটো চুক্তি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক মহাসাগরের দুই পারের প্রতিবেশী দেশগুলি এই ন্যাটো চুক্তি করেছিল রাশিয়ার হাত থেকে বা সোভিয়েত রাশিয়ার হাত থেকে বাঁচতে। এই ন্যাটো চুক্তি পশ্চিম ইউরোপের দেশগুলি এবং আমেরিকার মধ্যে হয়েছিল। তাতে কি শর্ত ছিল? ন্যাটো চুক্তির 5 নম্বর অনুচ্ছেদে শর্ত ছিল, এই ন্যাটোর কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় বা কোনো যুদ্ধে জড়ায়, তাহলে ন্যাটোর বাকি সদস্য দেশগুলি তার সঙ্গে সেই যুদ্ধে জড়িয়ে পড়বে চুক্তির শর্ত অনুযায়ী। মানে সবাই মিলে, কোনো দেশ যদি ন্যাটোর একটি দেশকে আক্রমণ করে, তাহলে সব দেশকে আক্রমণ করা ধরে নেওয়া হবে এবং সব দেশ মিলে সেই দেশকে প্রতি আক্রমণ করবে। এইখানে চুক্তি হয়েছে যে তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তান, এই 3টে দেশের মধ্যে কোনো একটি দেশ যদি আক্রান্ত হয়, তাহলে বাকি দুটি দেশও তার পক্ষে দাঁড়াবে এবং যুদ্ধে জড়িয়ে যাবে। এর মধ্যে সৌদি আরবের কি আছে? সৌদি আরবের আছে পেট্রো ডলার। সৌদি আরবের কাছে আছে বিপুল অর্থ। সৌদি আরব তেলের ওপর ভাসছে। তুরস্কের কাছে কি আছে? তুরস্কের কাছে আছে সামরিক প্রযুক্তি। তুরস্কের কাছে আছে সামরিক প্রযুক্তি। আজ থেকে 1000 বছর আগে যখন কনস্ট্যান্টিনোপল দখল করে ইস্তাম্বুল হয়, তখন বিশাল কামান দিয়ে কনস্ট্যান্টিনোপলের দুর্গ ভেঙে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল অটোমান তুর্করা। অটোমান তুর্করা যুদ্ধাস্ত্র বানাতে পারদর্শী, তুরস্ক যুদ্ধ বিমান এবং ড্রোন বানাতে পারদর্শী, এবং তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা
অপারেশন সিঁদুরের সময় দেখেছিলাম যখন তুরস্ক পাকিস্তানকে ড্রোন এবং প্রযুক্তি দিয়ে সাহায্য করেছিল। তাহলে সোভিয়েত অর্থ, তুরস্কের প্রযুক্তি। পাকিস্তান কি দিচ্ছে? পাকিস্তানের কাছে আছে 5,00,000 সেনা এবং পাকিস্তানের কাছে আছে পরমাণু বোমা। পাকিস্তান পৃথিবীর একমাত্র মুসলিম প্রধান দেশ যে দেশের হাতে পরমাণু বোমা আছে। তাহলে এই তিনটি দেশের যে চুক্তি হলো, এই তিনটি দেশের যে জোট হলো, এই তিনটি দেশের জোট রীতিমতো শক্তিশালী হয়ে গেল এই চুক্তির ফলে। এই অঙ্কটা কষে যে করলো, তার উপর চতুর্থ অঙ্ক আছে। চতুর্থ অঙ্কটা কি? এই যে তুরস্ক দেশটা, এটা হচ্ছে অরিজিনাল ন্যাটোর সদস্য। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যে ন্যাটো তৈরি হয়েছিল তাতে ভবিষ্যতে তুরস্ক জুটেছে। তার মানে তুরস্ক ন্যাটোর রক্ষা কবচ পাচ্ছে। তার মানে তুরস্কের ওপর আক্রমণ হলে গোটা ন্যাটো সেই আক্রমণে জড়িয়ে যাবে। তার মানে কি? তার মানে এই দুটো দেশের সঙ্গে দাঁড়াতে তুরস্ক যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে তুরস্কের জন্য ন্যাটো সেই যুদ্ধে জড়িয়ে যাবে। তার মানে তুরস্কের মাধ্যমে ন্যাটোকেও এই চুক্তির সঙ্গে একটু আলাদাভাবে যোগ করে রাখলো সৌদি আরব এবং পাকিস্তান। এবার পাকিস্তানের এই যে 5,00,000 সেনা আছে, এই 5,00,000 সেনা বহু আগে থেকেই ভাড়া কাটছে। 1970 সালে পাকিস্তানের সেনা জর্ডনে গিয়েছিল জর্ডনের সিংহাসন বাঁচাতে এবং প্যালেস্তানিয়ান যোদ্ধাদের ওপর, প্যালেস্তানিয়ান স্বাধীনতা সংগ্রামীদের ওপর পাকিস্তানি সেনা নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। এবং 1979 সালে মক্কা শহর যখন জঙ্গিরা দখল করে নিয়েছিল, অবরুদ্ধ করে নিয়েছিল, তখন পাকিস্তান বালোচ আর্মিকে পাঠিয়েছিল, বালোচ কমান্ডোদের পাঠিয়েছিল মক্কা অবরোধ মুক্ত করতে। কিন্তু পাকিস্তান সেনা পাঠায় আরব দেশগুলিতে মূলত ভাড়ায় খাটতে। পেট্রো ডলারের বাড়বাড়ন্তের পর পাকিস্তানের সেনা বহুবার ভাড়ায় খেটেছে। এই যেমন হালের কাতার বিশ্বকাপ, কাতারে 2022 সালে যে ফুটবল বিশ্বকাপ হলো, সেখানেও নিরাপত্তার দায়িত্বে ছিল পাকিস্তানি সেনা। এখন চুক্তিবদ্ধভাবে পাকিস্তানের সেনা তুরস্ক এবং সৌদি আরবে কোনো প্রয়োজন হলে সেখানে যাবে। এই চুক্তির শর্ত এটাই। এবং তাতে তার জন্য পাকিস্তান ভাড়া পাবে কিনা সেই অঙ্কটা এখনও বাইরে আসেনি। তবে অন্য অঙ্ক এর মধ্যে রয়ে গেছে। তার কারণ এই রকম ইসলামিক একটা ন্যাটো তৈরির উদ্যোগ এই প্রথম নেওয়া হচ্ছে না। 1969 সালে প্রথম ইসলামিক ন্যাটো তৈরি, ইসলামিক ন্যাটো নয়, ইসলামিক একটা জোট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। পাকিস্তান তার আহ্বায়ক ছিল। সেই জোটটার নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, OIC। জোটটা এখনও রয়েছে, কিন্তু পাকিস্তান সেই জোটটাকে কাশ্মীর প্রসঙ্গে অথবা ভারতের বিরুদ্ধে কোনো কাজে ব্যবহার করতে পারেনি। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন চিরকাল ভারতের প্রশ্নে একজোট হতে পারেনি বা একজোট হয়নি। উপরন্তু 2019 সালে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে আহ্বান জানানো হয়েছিল। তাই প্রতিষ্ঠাতা সদস্য হওয়া সত্ত্বেও পাকিস্তান অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের বৈঠক বয়কট করেছিল। আবার ইসলামিক ন্যাটো তৈরির আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছিল 2025 সালে কাতারে, যখন আরব লীগ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সব দেশকে কাতার একটা সম্মেলনে ডেকেছিল এবং সেখানে ইসলামিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সদ্ভাব রেখে চলা, পরস্পরের বিপদে পাশে দাঁড়ানো এবং সামরিক একটা সমঝোতার সিদ্ধান্ত হয়েছিল। সেই দেশগুলির সংখ্যা অনেক বেশি ছিল, প্রায় 70-এর কাছাকাছি। তখন বলা হয়েছিল যে এটা ইসলামিক ন্যাটো তৈরির প্রাথমিক ধাপ, কিন্তু সেটা সফল হয়নি। কারণ আমেরিকা যেই মুহূর্তে ইরান আক্রমণ করলো এবং ইরান প্রত্যাঘাত শুরু করলো, তখন আরব দুনিয়া এবং ইসলামিক দুনিয়ার ঐক্য ভেঙে গেল। কারণ ইরান তার প্রতিবেশীদের মধ্যে যে যে দেশে আমেরিকার ঘাঁটি আছে সেই দেশে মিসাইল হানা শুরু করে দিল। তার ফলে আরব দুনিয়ার যে ঐক্য করার চেষ্টা হয়েছিল সেটা পারস্য উপসাগরের দুই পারেই ভেঙে গেল। তারপর সেই পরিস্থিতিতে এখনও ইরানের যুদ্ধ অমীমাংসিত, সে যুদ্ধ চলছে। হরমুজ প্রণালী এখনও পুরোপুরি অবরোধমুক্ত হয়নি, বরং লোহিত সাগর থেকে যে প্রণালীটি আছে সেখানে আবার হুতি জঙ্গিদের মিসাইল হানা এবং ড্রোন হানার কারণে সেখানে একটা অবরোধ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। সেই পরিস্থিতিতে এই সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের এই যে চুক্তি হলো, এটা তাৎপর্য কী, সেই দিকে এখন নজর রাখতে হবে। মক্কা চুক্তি এখন আমরা বিশ্লেষণ করব মানচিত্রে, বিশ্ব মানচিত্রে পরিস্থিতি। মক্কা চুক্তি হয়েছে এই তিনটি দেশের মধ্যে, তুরস্ক, সৌদি আরব আর এই পাকিস্তান। এই ত্রিভুজের মধ্যে একটা মক্কা চুক্তি হয়েছে। এর বাইরে তিনটি দেশ আছে যে দেশগুলিকে এই চুক্তি প্রভাবিত করতে পারে। এক হচ্ছে ইরান,
2 হচ্ছে ইসরায়েল, 3 হচ্ছে ভারত। ইরান সৌদি আরবে লাগাতার হামলা করে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই মক্কা চুক্তি তো সই হয়ে গেল, পাকিস্তান বা তুরস্ক কি সৌদি আরবের স্বার্থ রক্ষায় ইরানের ওপর হামলা করবে? মানে আমেরিকার স্বার্থ রক্ষা করতে তুরস্ক এবং পাকিস্তান কি ইরানের ওপর হামলা করবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। উত্তরটা হচ্ছে না। তার কারণ এই যে ইয়েমেন আছে সৌদি আরবের নিচে, এখানে হুতি জঙ্গিরা আছে, হুতি জঙ্গি গোষ্ঠী, যারা এই লোহিত সাগরের পথরোধ করে রেখেছে। এই হুতি জঙ্গি গোষ্ঠীরা 9 আগস্ট মানে চুক্তি সইয়ের ঠিক 2 দিন পরে সৌদি আরবের একটি তেল শোধনাগারে আগুন লাগিয়ে দিয়েছে ড্রোন অ্যাটাক করে। কিন্তু পাকিস্তান এবং তুরস্ক চোখ বুজে রয়েছে, তারা কেউ সৌদি আরবকে বাঁচাতে বা চুক্তির শর্ত অনুযায়ী এই হুতি জঙ্গিদের সাহায্য করতে কোনো সেনা সমাবেশ করেনি। এবং ইরানও এই চুক্তিটাকে হেসে উড়িয়ে দিয়েছে, বলেছে এর কোনো ভিত্তিই নেই। আগে পারস্য উপসাগরের যুদ্ধের মীমাংসা হবে, আগে আমেরিকা ক্ষতিপূরণ দেবে, তারপর এই চুক্তির আমরা গুণাগুণ বিচার করব। কারণ এই চুক্তির আর কোনো মূল্য নেই, কারণ সৌদি আরব সহ আরবের দেশগুলো আমেরিকাকে সেনাঘাঁটি করতে দিয়ে ইরানের ওপর হামলা করতে সাহায্য করেছে। তার মানে ইসলামিক ঐক্যর যে কথা সৌদি আরব বলছে সেটা পারস্য উপসাগরটা পেরোলেই শেষ হয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে কিসের ইসলামিক ঐক্য হবে? এটা ইরানের বক্তব্য। ইসরায়েলের বক্তব্য, ইসরায়েল এখনও এই চুক্তির দিকে গুরুত্ব দিয়ে নজর রাখছে, ইসরায়েলের মোসাদ নজর রাখছে, কারণ আরবে যাই ঘটুক সেটার একটা টার্গেট ইসরায়েল থাকে। এবার ভারতের এই চুক্তির ফলে ভারতের কি হতে পারে? পাকিস্তান ভেবে রেখেছে যে অপারেশন সিঁদুর এখনও ভারত স্থগিত রেখেছে, যদি ভারত ফের অপারেশন সিঁদুর করে তাহলে সৌদি আরব বা তুরস্ক হয়তো ভারতের বিরুদ্ধে যাবে। এবার সামরিকভাবে সৌদি আরবের ভারতের ক্ষতি করার কিছু নেই, সৌদি আরবের সেই সামরিক শক্তি নেই। আর তুরস্ক তো সরাসরি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল, তাতে লাভের লাভ কিছু হয়নি, সেদিক দিয়ে ভারতের কোনো ক্ষতি নেই। তবে পাকিস্তান আন্তর্জাতিক চাপ সৃষ্টির ক্ষেত্রে, যেহেতু সৌদি আরব তেলের একটা রপ্তানিকারক দেশ এবং ভারতের সঙ্গে সৌদি আরবের কিছু ব্যবসায়িক চুক্তি আছে, তো ভারতের ওপর সৌদি আরবের মারফত কূটনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারে বা কাশ্মীর প্রসঙ্গে সৌদি আরবকে জড়িয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু এখন অবধি সৌদি আরব ইতিহাসে কোনো দিন ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে জড়ায়নি। এমনকি যে ন্যাটোর অনুকরণে এই চুক্তি করা হয়েছে সেই ন্যাটোও পর্যন্ত এক হয়ে একটাই লড়াই লড়েছে আজ অবধি, সেটা হচ্ছে 2001 সালে আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের পর আফগানিস্তানে তালিবান শাসন খতম করতে এবং ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে শাস্তি দিতে ন্যাটো দেশগুলি এক হয়ে লড়েছিল। তাই জন্য বিশ্ব মানচিত্রে এই চুক্তি এখনও কি প্রভাব ফেলছে সেটা বোঝা যাচ্ছে না, বরং বেশ কিছু কনফিউশন সৃষ্টি করছে, যদি চরম নিরপেক্ষ অবস্থান থেকেও বলতে হয়। কারণ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন 3টি দেশের মধ্যে ন্যাটোর মতো সামরিক চুক্তি হলে যে পরিকাঠামো দরকার সে 3টি দেশের কারোর মধ্যেই নেই। পাকিস্তানের টাকা নেই, সামরিক শক্তি আছে, প্রযুক্তি ও সামরিক শক্তি নেই। সৌদি আরবে শুধু টাকা আছে বা ডলার আছে, আর তুরস্কের ডলার ও সামরিক শক্তি নেই, শুধু প্রযুক্তি আছে। এবার 3টেকে এক ব্র্যাকেটে এনে বিশ্বের জন্য বা একটা শক্তিশালী সামরিক জোট তৈরি করার জন্য যা প্রয়োজন সেটা এই 3টি দেশের মধ্যে আপাতত নেই। প্রশ্ন হচ্ছে এই 3টি দেশের মধ্যেই এই সামরিক চুক্তি সীমাবদ্ধ থাকবে নাকি এটা ছড়াবে, বাকিরা কি যোগ দেবে? অবশ্যই এই 3টি দেশের পক্ষ থেকে গোটা ইসলামিক বিশ্বকে বলা হচ্ছে এসো আমাদের সঙ্গে জোট বাঁধো। পাকিস্তানের বিদেশমন্ত্রী খ্বাজা আসিফ তিনি আহ্বান জানিয়েছেন ইসলামিক বিশ্বের দেশগুলি নিজেদের মধ্যে যা ডিফারেন্সেস আছে, যা বিরোধ আছে তা মিটিয়ে নিক, তা পাশে সরিয়ে রাখুক এবং এই একটা ঐক্যবদ্ধ জোট করুক। এবং তালিকায় বেশ কয়েকটি দেশ রয়েছে যারা এই চুক্তিতে সামিল হতে পারে, মানে তাদেরকে হিসেবে রাখা হয়েছে। সে দেশগুলি হচ্ছে, প্রথম হচ্ছে মিশরকে হিসেবে রাখা হয়েছে। মিশর হচ্ছে ইসরায়েলের পাশে, এই মিশর হচ্ছে দেশ যেটা ভূমধ্যসাগরের পাশে দেশ। মিশরেরও পাকিস্তানের মতো ভালো সেনাবাহিনী আছে, 4 লক্ষ সেনা আছে মিশরের। পাকিস্তানের যেমন 5 লক্ষ সেনা আছে, মিশরের তেমনি 4 লক্ষ সেনা আছে। এছাড়া ছোট ছোট পেট্রো ডলারের দেশ যাদের সামরিক শক্তি বা প্রযুক্তি নেই
কিন্তু যাদের হাতে অর্থ আছে বিপুল, সেই দেশগুলিকে এর মধ্যে ঢোকানো হতে পারে। যেমন জর্ডনকে ঢোকানো হতে পারে, যেমন আজারবাইজানকে ঢোকানো হতে পারে। আজারবাইজানের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্যাস্পিয়ান উপসাগর, যেখান দিয়ে রাশিয়া ইরানে গোপনে সাহায্য পাঠায় এবং যে কাস্পিয়ান উপসাগরকে রাশিয়া টার্গেট করে, যে কাস্পিয়ান উপসাগরে রাশিয়ার একচেটিয়া রাজত্ব চলে, একচেটিয়া দাদাগিরি চলে বলা হয়, ক্যাস্পিয়ান উপসাগরের পাশে আজারবাইজান। ক্যাস্পিয়ান সাগর বা ক্যাস্পিয়ান হ্রদের পাশে আজারবাইজানের উপস্থিতি আবার সন্দেহের জন্ম দেয়। এই চুক্তির পিছনে কোথাও আমেরিকার ইন্ধন নেই তো? কারণ আজারবাইজানের উপস্থিতি মানে রাশিয়ার খুব কাছে পৌঁছে যাচ্ছে এই জোটের দেশগুলো। এছাড়া সিরিয়াকে নেয়ার কথা ভাবা হচ্ছে। সিরিয়া নেয়া মানেই ভূমধ্যসাগরের উপস্থিতি পৌঁছে যাচ্ছে। ভূমধ্যসাগর মানে আবার সন্দেহ করা হচ্ছে, যেটা যেমন ইসরায়েলের ওপর নজরদারি, জর্ডনকে নেওয়া মানে যেমন ইসরায়েলের ওপর প্রেশার ক্রিয়েট করা, তেমনি ভূমধ্যসাগর মানে বিশ্ব বাণিজ্য রুটের ওপর এই ইসলামিক জোটের প্রভাব বিস্তার করা। এবার এই সমস্ত দেশগুলি মিলিয়ে চুক্তিতে সই করবে কিনা বা এই ইসলামিক নেটোর সদস্য হবে কিনা, সেটা এখনও ভবিষ্যতের আলোচ্য বিষয়। তবে এখন এই মুহূর্তে এই ইসলামিক নেটো, তথাকথিত ইসলামিক নেটো, এমন কোনো সামরিক সমন্বয় দেখাতে পারেনি যাতে মনে হয় এটা অরিজিনাল নেটোকে রিপ্লেস করে দেবে বা অরিজিনাল নেটোর একটা বিকল্প হয়ে উঠবে। প্রশ্ন হচ্ছে যে এই যে ইসলামিক নেটো, তথাকথিত ইসলামিক নেটো তৈরি হলো, এটা কি এই সৌদি আরব, পাকিস্তান আর তুরস্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটা ছড়াবে, আরও দেশ এর মধ্যে যুক্ত হবে? এই ইসলামিক নেটোকে অনেকে সুন্নি নেটো বলছে। তার মানে যে সুন্নি দেশগুলি আছে পৃথিবীর, ইসলাম দুভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি। তার মধ্যে ইরানকে শিয়া বিশ্ব ফলো করে। তার মানে লেবাননের হেজবোল্লাহ, ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠী, এরা সব ইরানের কথায় চলে, ইরানের সঙ্গে থাকে। সুতরাং এই নেটোয়, ইসলামিক নেটোয় এখনও শিয়া প্রধান দেশগুলি ঢুকছে না, কারণ ইরান সরাসরি সৌদি আরবে অ্যাটাক করছে এবং হুতি জঙ্গি গোষ্ঠী সৌদি আরবে অ্যাটাক করছে। সুতরাং সুন্নি দেশগুলি কি ঢুকবে, নাকি তিনটি দেশের মধ্যেই ইসলামিক নেটো সীমাবদ্ধ থাকবে? এখনও অবধি কোনো দেশ এই ইসলামিক নেটোয় যোগ দেওয়ার আগ্রহ দেখায়নি। তবে পাকিস্তানের বিদেশমন্ত্রী খ্বাজা আসিফ আহ্বান জানিয়েছেন যে নিজেদের মধ্যে সমস্ত বিরোধ ভুলে সমস্ত ইসলামিক দেশ এই নেটোয় যোগ দিন নিজেদের নিরাপত্তার স্বার্থে। আর প্রাথমিকভাবে যে হিসেব আমাদের হাতে সামনে এসেছে, কোন কোন দেশগুলির কথা এই ইসলামিক নেটোয় যোগ দেওয়ার জন্য ভাবা হচ্ছে, তার মধ্যে সবার আগে মিশরের নাম আসছে। মিশর 1967 সালে ইসরায়েলের কাছে 6 দিনের যুদ্ধে হারার পর থেকে আর কোথাও কোনো সামরিক সক্রিয়তা দেখায়নি। তবে মিশরের সেনাবাহিনী বেশ বড়, মিশরের 4 লক্ষ সেনা রয়েছে। তাই মিশর যদি এই ইসলামিক নেটোয় যোগ দেয়, তাহলে ইসলামিক নেটো একটু শক্তিশালী হবে। কারণ পাকিস্তানের কাছে রয়েছে 5 লক্ষ সেনা, তার মানে মোটামুটি 10 লক্ষ সেনা এই দুটি দেশ মিলিয়ে ইসলামিক নেটোর কাছে আসবে। দ্বিতীয় দেশ হচ্ছে কাতার। কাতার হচ্ছে সৌদি আরবের কাছে ছোট্ট একটি দেশ, তেল সমৃদ্ধ দেশ। সেই দেশটিকে এর মধ্যে টানার চেষ্টা করা হচ্ছে। একইভাবে কুয়েতকে টানার চেষ্টা করা হচ্ছে। একইভাবে জর্ডন, ভূমধ্যসাগর ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডনকে টানার চেষ্টা করা হচ্ছে ইসলামিক নেটোর মধ্যে। তেমনই এশিয়া মাইনরের দেশ আজারবাইজানকে টানার চেষ্টা করা হচ্ছে, কারণ আজারবাইজান কাস্পিয়ান হ্রদের তীরবর্তী খুব গুরুত্বপূর্ণ দেশ। সেখানে আবার সন্দেহ করা হচ্ছে যে আজারবাইজানকে এই ইসলামিক নেটোর মধ্যে যদি অন্তর্ভুক্ত করা হয়, সেটা আমেরিকার ঘুরপথে রাশিয়ার ওপর নজরদারি নয় তো? আজারবাইজান নিয়ে প্রচণ্ড কৌতূহল রয়েছে ইসলামিক নেটোয়। এছাড়া সিরিয়াকে, ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ সিরিয়াকে এর মধ্যে সামিল করার কথা বলা হচ্ছে। অফার সবার কাছেই আছে, কিন্তু মূল বার্তা গেছে এই কয়েকটি দেশের কাছে। কিন্তু প্রশ্ন আবার ঘুরে আসছে সেই পুরনো জায়গায়, যে এই জোট বর্তমান আকারে বা বৃহত্তর আকারে এটা কি ন্যাটোর মতো সুসংহত জোট হবে? সেই নিয়ে আবার প্রশ্নটা পুরনো জায়গায় ঘুরে আসছে। তার কারণ ন্যাটো যেভাবে জয়েন্ট কমান্ড করেছে, যেভাবে সামরিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সমস্ত কিছুর আদান প্রদান করেছে, যেভাবে ন্যাটো একটা শক্তিশালী জোট হিসেবে বছরের পর বছর, দশকের পর দশক ধরে গড়ে উঠেছে, সেরকম জোট হিসেবে গড়ে উঠতে হলে দেশগুলির মধ্যে পারস্পরিক আদান প্রদান অত্যন্ত শক্তিশালী হতে হবে। কিন্তু আরব দুনিয়ার সঙ্গে ইসলামিক দুনিয়ার যে দেশগুলি রয়েছে,
সেগুলির হয়তো কিছু ক্ষেত্রে, কিছু স্বার্থের ক্ষেত্রে, কিছু বিষয়ের ক্ষেত্রে নিজেদের মধ্যে ঐকমত্য আছে, কিন্তু এই দেশগুলির মধ্যে কায়েমি স্বার্থের হানাহানিও প্রচণ্ড। সেই জন্যই ইরান সৌদি আরবের ওপর এখন মিসাইল ছুটছে, সৌদি আরব ইরানের বিরুদ্ধে আমেরিকাকে হেল্প করছে। তাই জন্য ইসলামের নামে তৈরি বা একটা ধর্মীয় পরিচয়কে সামনে রেখে মক্কায় সই করা এই চুক্তি কতটা ভবিষ্যতে ফলপ্রসূ হতে পারে সেটা সময়ই বলবে।